ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। এই দেশকে আপনারা ভারতের দাবিদারি রাষ্ট্র বানাতে চেয়েছেন, আমরা তাকে ধরতে হতে দেব না। নরেন্দ্র মোদীর অনুমতি নিয়েই শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন। আবারও রেলের একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। আপনি যদি এই কানেক্টিভিটির ফলে বাংলাদেশ কিভাবে সুফল পাবে সেই বিষয়টি একটু পরিষ্কারভাবে বলতেন তাহলে আমরা। ধন্যবাদ। চালু হতে সমালোচনা হচ্ছে কেন? সোশ্যাল মিডিয়ায় মানুষ সমালোচনা করছে যে এই করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে। এই প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, গণভবনে বসে নিয়ন্ত্রিত সংবাদ সম্মেলন না করে প্রেস ক্লাবে এসে সবার জন্য উন্মুক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করুন। ভারতের সঙ্গে রেলপথ সহযোগিতা আঞ্চলিক যোগাযোগের অংশ, কোনো একক দেশের সুবিধার জন্য নয় বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও শুরুতেই কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। সেই অংশ বিশেষ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে আমরা এক এক করে সবগুলো ভিডিও দেখে আসি। নরেন্দ্র মোদীর অনুমতি নিয়েই শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অবৈধ এই শাসক গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ সাহেব। আপনারা চিন্তা করে দেখেন যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তিনি চীন সফরে যাবেন, আর এই চীন সফরে যেতে হলে নরেন্দ্র মোদীর অনুমোদন নিয়ে তারপরে যেতে হবে। তাহলে আপনি ভাবছেন তিনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী, না তিনি ভারতের কোনো অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রী হিসেবে যাচ্ছেন? কোনো দেশের স্বাধীন প্রধানমন্ত্রী কি অন্য কোনো দেশের প্রধানমন্ত্রীর উপরে ভিত্তি করে কোথাও সফর করেন, নাকি তার স্বাধীন সার্বভৌমত্বের উপরে ভিত্তি করে তিনি সেই সফর করে থাকেন? দেখেন, আমরা অবশ্যই জানি যে এটা একেবারেই ওপেন সিক্রেট যেই বক্তব্যটি, সেটা হচ্ছে শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক এবং ভারতের আধিপত্যবাদ যে বাংলাদেশে গেড়ে বসেছে এবং গত 16-17 বছর পর্যন্ত এদেশে যে অবৈধ সরকারটিকে ভারত টিকিয়ে রেখেছে তাতে তো 0% কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও একটা শরম বলতে কথা থাকে, লাজ লজ্জা বলতে একটা ব্যাপার থাকে, যে পররাষ্ট্রনীতিতে কিছু বিষয় থাকে যে গোপন যত চুক্তিই থাকুক সামাজিক দায়বদ্ধতার কারণেও আপনি অনেক কথা বলতে পারেন না। কিন্তু আওয়ামী লীগ এখন প্রকাশ্যেই ভারতের যে দালালি করছে, তাবেদারি করছে, নরেন্দ্র মোদীর তাবেদারি করছে, কিংবা ওই দেশের কুর্নিশ করেই তাকে চলতে হচ্ছে, মানে দেশটাকে সেই জায়গায় ইতিমধ্যে নিয়ে গিয়েছে, তার প্রমাণ হচ্ছে হাসান মাহমুদের এই বক্তব্য। আপনি এটাকে কতটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবেন সেই ঘৃণাও আমার জানা নেই, যে একটি দেশের স্বাধীন দেশের প্রধানমন্ত্রী বলছে যে আমরা ভারতের নরেন্দ্র মোদীর অনুমতি সাপেক্ষে চীন সফরে যাচ্ছি। চিন্তা করে দেখেছেন? আর এই বক্তব্য কি আজকে তাদের নতুন? না, এই বক্তব্য তাদের পূর্বপুরুষরাও দিয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবের কথা, যিনি ইদানিং কিছু ভদ্রভাবে অনেক সৎকর্ম বক্তব্য দিয়ে চলেছেন, যদিও তার এখন মন্ত্রিত্ব নেই। তিনি যখন মন্ত্রী ছিলেন তখন তিনি বলেছেন, ভারতে গিয়ে বলেছি এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। তো ভারতে গিয়ে তুমি বলার কি? ভারত কি আমাকে টিকিয়ে রাখবে, না বাংলাদেশের জনগণ টিকিয়ে রাখবে? এটা তো স্বাভাবিক কোশ্চেন, তাই না? কিন্তু আওয়ামী লীগের কাছে এটা স্বাভাবিক না। আওয়ামী লীগের কাছে এটাই হচ্ছে বাস্তবসম্মত, যে ভারতকে বলে ভারত তাকে টিকিয়ে রাখবে। কিন্তু আপনি আমি যেটা চিন্তা করছি সেটা আওয়ামী লীগ চিন্তা করছে না। এই একই মোমেন সাহেব বিভিন্ন সময় বলেছিলেন যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারতে গিয়ে বলে এসেছিলেন যে তোমরা যখন মানে কি বলে আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছিল কোনো এক ব্যক্তি, সেই সময় বাংলাদেশে মিছিল করতে দেয়নি, মিটিং করতে দেয়নি। কেন দেয়নি? তোমাদের ভারতের বিরুদ্ধে আমরা কোনো স্লোগান হতে দেইনি বাংলাদেশে। তার মানে কত বড় মহাব্বত তাদের সাথে। বাংলাদেশে দেশকে টিকিয়ে রাখতে হলে ভারতের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, সেই অনুরোধ তিনি করেছেন। আজ চীন সফরে যাচ্ছেন। চীন সফরে আপনি যেতেই পারেন, চীন যাবেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, জাপান, সব দেশে আপনার উন্মুক্ত। একটা দেশ কখনো কারো কাছে যাবে না, কারো কাছে বসবে না, সেটা হতে পারে না। কিন্তু চীন সফরের অনুমতি আমাকে নিতে হচ্ছে নরেন্দ্র মোদীর কাছে। এখান থেকেই প্রমাণ হয় যে বাংলাদেশের আজকের সার্বভৌমত্ব কোন জায়গায় চলে গিয়েছে। আমার খুব লজ্জা হয় যে স্বাধীনতার 53 বছর শেষ হওয়ার পরে স্বাধীনতার চেতনাই যদি আজকের বাংলাদেশের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীর কাছে না থাকে, তাহলে এই স্বাধীন দেশ থাকবে কি করে? আমার তো মনে হচ্ছে এটা একটা মহাপরিকল্পনার অংশ হিসাবেই এই কথাগুলো তারা বলছে। আপনি ভাবছেন যে হাসান মাহমুদ স্লিপ অফ টাং ভুল করে বলেছে? মোটেই না। হাসান মাহমুদ জেনে শুনে বুঝে এই বক্তব্য দিয়েছেন। তিনি এজন্যই দিয়েছেন যে একদিকে ভারতের অনুমতি তো লাগবেই। বাস্তবিকই কয়েকদিন আগে শেখ হাসিনা সফর করেছে, মোদীর কাছ থেকে ওখান থেকে অনুমতি নিয়ে এসেছে যে বাবারে মারে আমাকে বাঁচা, আমার দেশে অর্থনীতি নাই, ব্যাংকের সমস্যা, রিজার্ভ শেষ হয়ে গিয়েছে, নতুন সরকার চুরি করে এসেছি, থাকতে হলে হয় তুমি টাকা দাও, আর তুমি যেহেতু দিতে পারবে না আমরা জানি, তুমি আমাকে অন্তত এতটুকু অ্যালাউ করো, আমি চাই না যাই, ঘুরে আসি, ওদের থেকেও কিছু খাই, তবে প্রধানের দিক থেকে সব জায়গায় তোমাদেরকে সবার আগে রাখবো, রেখেছি, বিদায় তোমার কাছে আজকে এসেছি। আর তাই মাত্র 11-15 দিনের মধ্যে শেখ হাসিনা ভারতে দ্বিতীয়বারের মতো ভিজিট করে আসলেন। নির্বাচনের একেবারে শপথ অনুষ্ঠানও মানে ঠিক মতো করতে পারে নাই, তার মধ্যে সেখানে গিয়ে 2বার ভিজিট করে এসেছেন। আর এই হাসান মাহমুদও
সে কারণেই ভারতের নাম উচ্চারণ করে জাতিকে জানিয়েছে, ভারতকে জানিয়েছে, এবং বাংলাদেশের মানুষের মগজেও এটা প্রবেশ করিয়ে দিয়েছে যে আমরা ভারতেরই সরকার, আমরা ভারতেরই লোক। আপনারা নিশ্চয়ই মনে আছে গত 7 জানুয়ারির অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা শুনেছিলেন যে কে ভারতের প্রার্থী, কে আওয়ামী লীগের প্রার্থী। বিশেষ করে একটা টেলিকনফারেন্সে আপনারা শুনেছিলেন এক প্রার্থী অপর প্রান্তে একজনকে বলছে যে আমি ভারতের প্রার্থী, আওয়ামী লীগের না। তার মানে ভারতের প্রার্থী হলে তার এমপিত্ব যায় না, মন্ত্রিত্ব যায় না, অবৈধভাবে বৈধভাবে সে এখানে বসে যেতে পারবে। কিন্তু আওয়ামী লীগ হলেও নড়বড়ে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভারতের প্রার্থী হলে আর সেই সম্ভাবনা নেই। আজ দেশ এই অবস্থায় পৌঁছে গিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে সফরে যাচ্ছে, ভারতের পত্রিকা নিউজ করছে বাংলাদেশের মুখ্যমন্ত্রী এসেছেন ভারত সফরে। বাংলাদেশ থেকে G20 সম্মেলনে শেখ হাসিনা যাচ্ছেন, ভারতের পত্রপত্রিকা নিউজ করছে যে শেখ হাসিনার কাছ থেকে আর কোনো কিছু চাওয়ার ভারতের নেই, সব নেওয়া শেষ, দাবি দেওয়ার কি করবে। আর এখন আপনি আসছেন রেল লাইন বিরোধী এই যে কার্যক্রম নিয়ে। রেল লাইন কি বাংলাদেশটাকেই তো বিক্রি করে দিয়েছে, সমগ্র দেশের জনগোষ্ঠীর দায়িত্বই ভারতের কাছে হস্তান্তর করে দিয়ে এসেছে এই ফেসিবাদী শেখ হাসিনা। আমার কাছে একটি ভয়াবহ অশনি সংকেত মনে হচ্ছে যে আওয়ামী লীগ এটাকে অপরচুনিটি হিসাবে নিচ্ছে, আর ভারত তার অপরচুনিটি হিসাবে এটাকে নিচ্ছে। উইন উইন সিচুয়েশনে ভারত জানে যে শেখ হাসিনাকে পাওয়ারে রাখো, তাতে আমার কি আসা যায়, আর ভারত এটাও জানে যে শেখ হাসিনাকে পাওয়ারে রেখে ওদের সার্বভৌমত্বটাকে কেড়ে নেওয়া যায় কিনা। এবং সেক্ষেত্রে ভারত যে জোটবদ্ধ হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, তার সরকারি দল আর বিরোধী দল তারা সবাই মিলে বাংলাদেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য তৈরি হয়েছে বলেই আমার কাছে মনে হচ্ছে। কারণ তার একটা সাংকেতিক চিহ্ন হচ্ছে শেখ হাসিনা যখন বক্তব্য দিয়ে বলে যে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই, ওখানের এমপি মন্ত্রী সবাই আমাকে পছন্দ করে, তার মানে বাংলাদেশকে বিক্রি করা শেষ। সম্ভবত শের বাংলার একটা কথা আছে, যখন তোমার দেখবা যে দাদাবাবুরা আমার খুব বেশি প্রশংসা করছে, তখন বুঝবা যে আমার দেশ শেষ হয়ে যাচ্ছে, মানে আমি কারো তাবেদার হয়ে যাচ্ছি, আমি কারো দালালি করছি। আজ তাই হচ্ছে বাংলাদেশে আজকের এই মুহূর্তে যা হচ্ছে, যে শেখ হাসিনার প্রশংসা ভারতের সবাই করছে, মানে হচ্ছে বাংলাদেশটাকে ভারত গিলে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে গিয়েছে, অথবা হাত গিলে ইতিমধ্যে খেয়েছে, আর এখান থেকে রিটার্ন হওয়ার সুযোগ নেই। প্রিয় বন্ধু, এই দেশকে আপনারা ভারতের দাবিদারি রাষ্ট্র বানাতে চেয়েছেন, আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যশোর জেলাবাসীকে, বৃষ্টি বাদল এবং সবকিছু উপেক্ষা করে আমাদের মা মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা সর্বোচ্চ হতে পেরেছি। আমি আরো বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যারা এতদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেও আজকে আমাদের কেন্দ্রীয় প্রোগ্রামের কর্মসূচিতে ডাক দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা জানেন 28 অক্টোবরের পর থেকে 7 জানুয়ারি নির্বাচন পর্যন্ত আমাদের বিএনপি সহ যারাই এই স্বৈরাচারী সরকারের কথা বলতে চেয়েছে তাদের উপর কি পরিমাণের জুলুম অত্যাচার নির্যাতন করেছে। 7 নির্বাচনে তারা যে নির্বাচন করেছে সেখানে 5% ভোটও করেনি, অথচ তারা জগদ্দল পাথরের মতো এই চেয়ারে বসে আছে। যেভাবে ভোট করুক না কেন, আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই দেশকে আপনারা ভারতের দাবিদারি রাষ্ট্র বানাতে চেয়েছেন, আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। ভারতকে করিডোর দেওয়া হয়েছে, আস্তে আস্তে এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করছে। প্রিয় ভাই ও বন্ধুরা, এটি আমাদের ব্যক্তি স্বার্থ নয়, এটি বাংলাদেশের ভূখণ্ড। এটিকে রক্ষা করার জন্য নাজমুলের মতো এমন হাজার হাজার মানুষ রক্ত দিয়ে ভূখণ্ডকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আবারও রেলের একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। আপনি যদি এই কানেক্টিভিটির ফলে বাংলাদেশ কিভাবে সুফল পাবে সেই বিষয়টি একটু পরিষ্কারভাবে বলতেন তাহলে আমরা। ধন্যবাদ। চালু হতে সমালোচনা হচ্ছে কেন? সোশ্যাল মিডিয়ায় মানুষ সমালোচনা করছে যে এই করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে। এই দেশের মানুষের যারা সবসময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প, সেই গল্পের আমরা। আমার একটা প্রশ্ন আছে যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? কোনো কিছু বিক্রি হলে ওজন মাপা হয় না? এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাঁড়ি পাল্লায় হতো, তো কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কীভাবে? বাংলাদেশ স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যারা সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি মাত্র মিত্র শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে। আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে। পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে, তারা কিন্তু সেই দেশ থেকে কোনোদিন ফেরত যায়নি। এখনও জাপানে আমেরিকার সৈন্য, জার্মানিতে রাশিয়ান সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে। এখানে ভারত কিন্তু ব্যতিক্রম। তারা মিত্রশক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে,
কিন্তু যখনই জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক, ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছেন। তারা যে যুদ্ধের সরঞ্জামাদি সব কিছু নিয়েই কিন্তু এসেছিল, এখানে যুদ্ধ করেছিল, পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে। কিন্তু আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, কারণ তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে। এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে, এরপর বিক্রিটা হয় কীভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা, কাজে এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, যত ছোট হোক এটা আমাদের সার্বভৌম দেশ, আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। তাদের যোগাযোগ করতে হয়, যেতে হয়, চিকিৎসার জন্য যায়, পড়াশোনার জন্য যায়, বা অন্যান্য কাজে যায়, হাট বাজার করতে যায়, আজমির শরীফে যায়, আবার বিভিন্ন জায়গায় যায়। তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরও উন্মুক্ত হবে। যেখানে বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বেচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে, এই নিয়ে বসেই থাকে। এটা হলো বাস্তবতা। প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, গণভবনে বসে নিয়ন্ত্রিত সংবাদ সম্মেলন না করে প্রেস ক্লাবে এসে সবার জন্য উন্মুক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করুন। সাহস করে সাংবাদিক ভাইয়েরা তখন যদি কথা বলতে পারেন, তাহলেই আপনি জনগণের মনের কথা জানার সুযোগ পাবেন। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন পানি নিয়ে প্যা করতে হবে না। উনাকে বিনয়ের সাথে বলতে চাই, তিস্তার ন্যায্য হিস্সা আমাদের প্রাণের দাম। আমাদের বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করতে জীবন উৎসর্গ করেছিলেন মাথা উঁচু করে বাঁচার জন্য। মর্যাদার প্রশ্নে আমরা আপোষহীন। জনগণের দাবি, জনগণের মুখের ভাষাকে শ্রদ্ধা করতে শিখুন। আমরা বাংলাদেশের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই। মমতা দিদি যদি তার রাজ্যের স্বার্থের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের সাথে দর কষাকষি করতে পারে, তাহলে দেশের স্বার্থে আমরা কেন পারব না? প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যেসব সিনিয়র সাংবাদিক সামনের সারিতে বসে থাকেন, তারাও আজ জনগণের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ। এসব সাংবাদিক নামধারী কতিপয় সুবিধাবাদী মিডিয়া মুঘল ভাইদের সামাজিকভাবে বয়কট করা আমরা জনগণের নিকট আহ্বান জানাচ্ছি। সেই সাথে প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, গণভবনে বসে নিয়ন্ত্রিত সংবাদ সম্মেলন না করে প্রেস ক্লাবে এসে সবার জন্য উন্মুক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করুন। সাহস করে সাংবাদিক ভাইয়েরা তখন যদি কথা বলতে পারেন, তাহলেই আপনি জনগণের মনের কথা জানার সুযোগ পাবেন। প্রিয় বন্ধুগণ, আমরা সরাসরি একটি প্রশ্ন রাখতে চাই। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সমঝোতা চুক্তির স্বাক্ষরের পর আয়োজিত মিডিয়া ব্রিফিং এ বলেছেন, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের একটি অংশ থেকে অন্য অংশ রেল চলবে। আমাদের জিজ্ঞাসা তার সরকারের কাছে, আওয়ামী লীগকে আমাদের এই ভূখণ্ড ব্যবহার করার অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বলে আপনারা 7 জানুয়ারি প্রয়োজনের নির্বাচনে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। কোয়াত্রাবাবু কিন্তু সেই সময় পরিষ্কার করেন নাই তিস্তা রেস্টোরেশন প্রকল্পে যে ভারত যুক্ত হবে সেটা আসলে বাংলাদেশের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা কিনা। এবার ভারতের সাথে স্বাক্ষরিত হওয়া অন্য চুক্তিগুলোর ব্যাপারে একটু কথা বলি। ভারতের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রসার ভারতীর সাথে একটি সমঝোতা স্মারক করেছে বাংলাদেশ টেলিভিশন। আমাদের রাষ্ট্রীয় এই প্রচার মাধ্যমটি যেখানে পুরোপুরি আওয়ামী টেলিভিশনে পরিণত হয়েছে, সেখানে ভারতের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের সাথে চুক্তি করা, তারা কি আপনার নরেন্দ্র মোদীর গুণগান প্রচার করবে? মহাশূন্যে প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার জন্য যে চুক্তি বিটিসিএল স্বাক্ষরিত হয়েছে, আমরা তার বিস্তারিত জানতে চাই। আমাদের রাষ্ট্রীয় এই টেলিযোগাযোগ সংস্থাটি নিজেরই এখন বেহাল দশা। বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে আমরা কি পরিমাণ আয় করছি, সেবার পরিধি কি, এবং এর বাকি মেয়াদকালে পুরো খরচ উঠে আসবে কিনা, সেই বিষয়ে জনগণের কাছে যেখানে কোনো তথ্য নাই, সেখানে ভারতের সাথে এই ধরনের নামকে বাঁচতে মহাশূন্য প্রযুক্তি সহায়তা চুক্তি সরকারের এক ধরনের প্রতারণা বলে আমরা মনে করি। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন। তো সবগুলো ভিডিও দেখার পরে এবং সকলের কথা শোনার পরে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই এখন এই ভিডিওর নিচে দেখেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।